রামপুরায় কার্নিশে ঝুলন্ত যুবককে গুলি ও 2 জনকে হত্যা মামলায় 3 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন, রায় সন্তুষ্ট প্রসিকিউশন। 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা এই রায়ে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। এবারের বাজেট বাস্তবসম্মত, সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এটা একটি বাস্তব রিয়েলিস্টিক বাজেট, যে বাজেট বিএনপি সরকারের দ্বারাই বাস্তবায়িত হওয়া সম্ভব। নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন হবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। 9 লক্ষ এই 37,000 কোটি টাকার বাজেট, এটা সবচেয়ে যুক্তিসঙ্গত বাস্তব বাজেট হিসেবে এবং আমাদের যে সমৃদ্ধ পুনর্গঠনের লক্ষ্য তার সাথে সঙ্গতিপূর্ণভাবে এখানে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। সংশোধন করা হচ্ছে সাইবার আইন। সাইবার অ্যাক্টের পরিবর্তন হচ্ছে এবং আমাদের আইনও রয়েছে যে এই ধরনের বিভ্রান্তিকর নিউজ যারা দিবে তাদেরকে দণ্ডনীয় অপরাধ হিসেবে না হবে। সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু, শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যের এই উদ্যোগ জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ভিটামিন এ দিয়ে বাচ্চাদের শরীরের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়। এবং ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে 1430 জনে, নিখোঁজ 70,000, ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে উদ্ধার কর্মীরা। আমন্ত্রণ সবাইকে নিউজ 24 সংবাদে। আমি জান্নাতুল কলির সঙ্গে আছি। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়াই আকস্মিক বাংলাদেশ মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্পার্সো কার্যালয়ে যান তিনি। এ সময় তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী স্পার্সোকে একটি আধুনিক, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের কার্যকর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন। বাজেট বাস্তবায়নে রূপরেখা তৈরি করা হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই বাজেট বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। দুপুরে ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা জানান তিনি। বলেন, প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন এবং সকল শ্রেণী পেশার জীবনমান উন্নয়ন বাজেট পেশ করা হয়েছে। আলোচনায় অংশ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেন, বাংলাদেশের মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বাজেটে। প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত, বিএনপি সরকারের মাধ্যমেই এই বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বাজেট বাস্তবায়নের জন্য পরিষ্কার রূপরেখা তৈরি করা হচ্ছে এবং সেই রূপরেখা অনুযায়ী আমরা দ্রুততম সময়ের মধ্যে, সময়াবদ্ধ এবং ব্যয়সীমার মধ্যে যাতে বাজেট বাস্তবায়ন করতে পারি তার উদ্যোগ নেওয়া হচ্ছে। সামাজিক অবকাঠামো দ্বারা আমাদের 18 কোটি যে মানুষ, তাদেরকে আমরা সক্ষম করতে সক্ষম হব। এটি একটি দিবা স্বপ্ন নয়, এটি একটি বাস্তব রিয়েলিস্টিক বাজেট, যে বাজেট বিএনপি সরকারের দ্বারাই বাস্তবায়িত হওয়া সম্ভব। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার মাদ্রাসায় 17,000 শিক্ষক নিয়োগ দিলেও সেই অনুযায়ী বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি। এছাড়া প্রাথমিকের প্রায় 60,000 শিক্ষা প্রতিষ্ঠানে নেই প্রধান শিক্ষক। প্রপাগান্ডা করবেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন, আপনি ভাইরাল হবেন, আর আমরা সবাই কি চুপ করে বসে থাকতে পারি? বাস্তবতা আউট হবে না, কিন্তু বিভ্রান্তিকর নিউজ দিবেন, এটা কি বিচার হতে হবে না? এই জন্য সাইবার অ্যাক্টের পরিবর্তন হচ্ছে এবং আমাদের আইনও রয়েছে যে এই ধরনের বিভ্রান্তিকর নিউজ যারা দিবে তাদেরকে দণ্ডনীয় অপরাধ হিসেবে না হবে। বিগত সরকারের অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে শিক্ষার মান উন্নয়ন হয়নি, কলেজগুলোতে শুধু ডিগ্রির ব্যবসা হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে তেজগাঁও সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি আরো বলেন, পড়াশোনা শেষ করে সার্টিফিকেটের মূল্য থাকবে না এমন শিক্ষা ব্যবস্থা চান না প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার। আমাদের ডিগ্রিধারী সমাজ শিক্ষিত সঠিকভাবে হতে পারে। এত বছর ডিগ্রির ব্যবসা চলেছে, আগামী দিনগুলোতে আমরা চাই না আপনারা এই ডিগ্রির ব্যবসা আর কোনোদিন আহত হন। আপনারা যেন আগামীতে
ডিগ্রিধারী কিন্তু শিক্ষাহীন একটা জায়গায় না পৌঁছান, আমরা যেন সঠিক শিক্ষাটা পাই। সকাল থেকে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস জেগে উঠেছিল আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসে। প্রিয় দলের টানা তৃতীয় জয়টা দারুণভাবে উপভোগ করেছেন ফ্যানরা। জয়ের সবটুকু আনন্দ ডালাস থেকে বিরুলিয়ার দূরত্ব যেন ঘুচিয়ে দিয়েছিল। সমর্থকদের উন্মাদনা আর আর্জেন্টাইনদের জয়রোধ সব মিলিয়ে ফুটবলের আরেকটি স্মরণীয় সকাল দেখল অগণিত ফুটবল ভক্তরা। শহর থেকে কিছুটা দূরে সাভারের বিরুলিয়ায় চমৎকার এক স্নিগ্ধ সকাল। সেই মিষ্টি সকালটাকে হাজার মাইল দূরের যুক্তরাষ্ট্রের ডালাস থেকে লিওনেল স্কালোনির দল রাঙিয়ে তুলল আনন্দের আলো দিয়ে। প্রথম দুই ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত হয় বেশ নির্বাক ছিল আর্জেন্টিনা শিবির। এটি ছিল গ্রুপ পর্বে আলবিসেলেস্তেদের নিয়ম রক্ষার ম্যাচ। এক একটি গোলের সঙ্গে সঙ্গে গর্জে ওঠে ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাস। বুক ভরা ভালোবাসা নিয়ে প্রিয় দলের জয় উদযাপন করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। আগে দুইটা ম্যাচের মতো আজকের ম্যাচটা আমরা জিতে গেছি, টানা তিনটা ম্যাচ আমরা জিতছি। ইনশাআল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপও জিতবো এবার। মেসি বলতে কি, মেসি কোনো ওয়ার্ড নেই, মেসি বলতেই সেরা। ভেমোস আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলে তো আর ভালো লাগার কোনো পরিসীমাই থাকবে না। মেসির বাঁ পায়ের জাদুতে কুপকাত হয়েছিল আলজেরিয়া ও অস্ট্রিয়া। জর্ডানের বিপক্ষে শুধু মেসি নয়, রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের পারফরমেন্সেও মুগ্ধ ভক্তরা। এইবার তো আর্জেন্টিনা শুরু থেকে মানে পুরো কাঁপাই দিতেছে। ইনশাআল্লাহ আর্জেন্টিনা ফাইনালেও যাবে আর আমরা আবারও শিরোপাটা নিব। দুইটার দল যেন থাকে, ব্রাজিল এবং আর্জেন্টিনা হাড্ডাহাড্ডি লড়াই হোক। আমরা তো চাই এবার ওয়ার্ল্ড কাপটা আমরাই নিব, আর্জেন্টিনায় আবার এবার উইন হবে। এদিন বড় স্ক্রিনে খেলা উপভোগ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা। মেসিদের টানা 3 জয়ের সাফল্যকে বিশেষভাবে দেখছেন তিনি। আসরে দারুণ ফুটবল খেলেছে ফুটবলাররা। মেসিদের ধারাবাহিক পারফরমেন্সে আমি মুগ্ধ। আমি বিশ্বাস করি পরের ম্যাচেও দল ইতিবাচক ফল বয়ে আনবে। বাংলাদেশের ভক্তদেরও ধন্যবাদ। নকআউট পর্বের গন্ডি পেরিয়ে শিরোপার জন্য লড়াই করবে প্রিয় দল আর্জেন্টিনা, এমনটাই প্রত্যাশা মেসি ভক্তদের। ইস্তিয়াক দীপু, নিউজ 24, বিরুলিয়া, সাভার। দেশব্যাপী শুরু হলো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকালে রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান 6 থেকে 59 মাস বয়সী 2,35,00,000-এর বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রায় 14 মাস পর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মন্ত্রী জানান, এই ক্যাম্পেইনের উদ্দেশ্য শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। বলেন, হামের টিকা পায়নি এমন শিশুদের খুঁজে খুঁজে টিকা দিচ্ছে সরকার। মায়ের শাল দুধ যেন দেওয়া হয়, আপনারা একটু প্রচার করবেন, এটা আমাদের সবার দায়িত্ব। কারণ শাল দুধের চাইতে বড় ভিটামিন এ স্টক আর কিছু হতে পারে না। অত্যন্ত উন্নত মানের টিকা কিনা হচ্ছে, যেটা আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরিতে টেস্ট করে আমরা এনেছি। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উত্তরের প্রশাসক। বলেন, হামরুবেলার টিকার মতো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনও সফল করবে সরকার। এই বর্তমান সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে হাম রুবেলাকে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, উপজেলায়, শহরে, পাড়ায়, মহল্লায়, গ্রামে, গঞ্জে আমাদের প্রতিটি সন্তানরা যাতে এই প্লাস ক্যাপসুলটি গ্রহণ করতে পারে, আমরা সেই ব্যাপারে তাদেরকে সহজ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন রোগ থেকে বাঁচাতে শিশুদের নিয়ে আসেন অভিভাবকরা। দীর্ঘদিন পর কিন্তু আমরা ভিটামিন এ ক্যাপসুলটা পাইছি, গত 1 বছর যাবত পাইনি, যার কারণে আমরা হামের প্রাদুর্ভাবে পড়েছি। মসজিদের মাইকে বইলা দিছে যে আজকে টিকা দেওয়া বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বাসা বাসা যাইতো বলতো, আবার মাইকেও এলস করে দেওয়া হয়েছে, তখন আমরা জেনে টিকা দিয়েছি। ফ্রি ক্যাপসুল দিল, বাচ্চারা সুস্থ থাকলে আমরা ভালো থাকবো। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এমন কার্যক্রম অব্যাহত রাখবে সরকার, এমন প্রত্যাশা তাদের। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। দেশের অর্থনীতি গতিশীল করতে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে প্রকল্প হাতে নিচ্ছে সরকার, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। জানান, কলকারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে গ্যাস সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে সরকার। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে জিডিপিতে
এই সেক্টরগুলির শেয়ার বাড়ানো, নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা, সেই জন্য বিভিন্ন মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা, তার কিছু বর্ণনা এটার মধ্যে আছে। আমরা বিসিকের নতুন শিল্প পার্ক তৈরির জন্য অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছি। তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরিতে এবারের বাজেটে অন্যতম অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বাজেট নিয়ে আয়োজিত সংলাপে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির এসব কথা বলেন। অর্থনীতিকে সম্প্রসারিত করতে হলে বিনিয়োগ ছাড়া কোনো উপায় নেই। টেকসই বিনিয়োগ হতে হবে এমন স্থানে যেটা টেকসই কর্মসংস্থান নিশ্চিত করে এবং যেটা আপনাদেরকে পড়ানো হয়, অর্থাৎ কনজাম্পশন স্মুথিং করা যায়। তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী অঞ্চলে বন্যার পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি। কুড়িগ্রামে তিস্তার বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। এর মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ এলাকার বেশ কিছু বসতবাড়ি এবং কয়েকশো হেক্টর ফসলি জমি, ঝুঁকিতে বহু স্থাপনা। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে ভাঙন দেখা দিয়েছে। লালমনিরহাট, রংপুর, ফরিদপুরেও একই পরিস্থিতি। ধ্বংসস্তূপের নিচে থেকে ভেসে আসছে ক্ষীণ কণ্ঠস্বর। ঘণ্টার পর ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই, কখনো শিশুর কান্না, কখনো মায়ের দীর্ঘশ্বাস। এসবই যেন নতুন করে বাঁচার আশার প্রতীক হয়ে উঠেছে ভেনেজুয়েলায়। বিধ্বংসী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1430 জনে। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো দিন রাত এক করে খুঁজে চলেছে নিখোঁজ 70,000 মানুষকে। চারপাশে উৎকণ্ঠা নিয়ে স্বজনদের অপেক্ষা। ধ্বংসস্তূপের ভেতর থেকে ভেসে আসছে শিশুর কান্না। কয়েক ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে জীবিত উদ্ধার করা হয় 9 মাস বয়সী এক শিশু ও তার মাকে। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় লাগুয়েরা রাজ্য। সেখানে প্রায় 48 ঘন্টা পর 3 মিটার নিচ থেকে আটকে থাকা 11 বছর বয়সী শিশু মাইসিসকে জীবিত উদ্ধার করেছে কলম্বিয়ার বিশেষায়িত উদ্ধারকারী দল। মানুষের আর্তনাদ শুনে ধ্বংসস্তূপের ভেতর পানি ও খাবার পাঠানো হচ্ছে। সুযোগ বুঝে তাদের নিরাপদে বের করে আনা হচ্ছে। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও সর্বশেষ তথ্য অনুযায়ী প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। আমরা 3800 পরিবারকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছি। চিকিৎসা সেবা দিয়েছি 12,000 মানুষকে। এদিকে মার্কিন গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য বলছে নিখোঁজ অন্তত 70,000। এতে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর মতে প্রাণহারী লাখে পৌঁছানোর সতর্কতা বাস্তবে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে ভারী উদ্ধার সরঞ্জামের অভাব ও 4 শতাধিক আফটার শকের কারণে ঝিমিয়ে পড়েছে উদ্ধার তৎপরতা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বাসিন্দারা। অন্যদিকে ভূমিকম্পে বাস্তুচ্যুত লাখো মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে। বিশুদ্ধ পানি, খাদ্য ও চিকিৎসা সেবার তীব্র সংকটও দেখা দিয়েছে। ত্রাণের লাইনে বাড়ছে দুর্গতদের ভোগান্তি। নীরব দাস, নিউজ 24। টানা দ্বিতীয় দিনের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের 3টি উপকূলের এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অস্তিত্ব মুছে দেওয়ার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে বাহরাইন এবং কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। একই সময়ে যুদ্ধবিরতি সমঝোতার পর দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ফের রণক্ষেত্রে পরিণত হয়েছে ইরান। সিরিক শহর, বন্দরি, লেঙ্গে ও কেশম দ্বীপে তেহরানের অন্তত 10টি সামরিক লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উস্কানির একমাত্র জবাব সামরিক অভিযান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অস্তিত্বই থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে শত্রুতামূলক আগ্রাসনের জবাবে মার্কিন দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার হুমকি দিয়েছে IRGC। পাল্টা হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে। হামলা করা হয় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনা ও বাহরাইনের রাজধানী মানামার পোর্ট সালমানে অবস্থানরত মার্কিন 5ম নৌবহরকে। এদিকে যুদ্ধবিরতির কাঠামোগত সমঝোতা স্বাক্ষরের একদিন পরই দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিব সাফ জানিয়েছে, হিজবুল্লাহ অস্ত্র না ছাড়লে সেনা প্রত্যাহার করা হবে না। তবে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে হওয়া সমঝোতাকে প্রত্যাখ্যান করেছে। পরিস্থিতি বেগতিক হলে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছে গোষ্ঠীটি। নীরব দাস,
নিউজ 24। শেষ করছি সংবাদ, সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।